বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। এসএসসি 26-27 পরীক্ষার্থী, তোমাদের জন্য আজকে রসায়নের পদার্থের গঠন খুবই গুরুত্বপূর্ণ অধ্যায় নিয়ে আলোচনা করব। যে অধ্যায়ের খুব গুরুত্বপূর্ণ টপিকগুলো যেগুলো পরীক্ষা বারবার আসে, আর যে অধ্যায়ের যে টপিকগুলো তুমি পড়তেই হবে, এগুলো বাদ দিলে তুমি তোমার বোর্ড পরীক্ষাতে ভালো কিছু করতে পারবে না। এবং হচ্ছে যে ওইগুলোর বেসিক কনসেপ্ট গুলো ক্লিয়ার রাখতে হবে, ঠিক আছে? তো এখানে আমাদের পদার্থের গঠন অধ্যায়ের মধ্যে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট টপিক হচ্ছে যে মৌলিক পদার্থ এবং যৌগিক পদার্থ। মৌলিক পদার্থ কি এবং যৌগিক পদার্থ কি সে সম্পর্কে আমাদেরকে জানতে হবে। মৌলিক পদার্থ হচ্ছে যে ওই সকল পদার্থ যে উপাদান ভাঙলে ওই উপাদান ছাড়া অন্য কোনো উপাদান পাওয়া যায় না, সেটা হচ্ছে স্যার মৌলিক পদার্থ। যেমন হচ্ছে যে আমি যদি এখানে একটা এক্সাম্পল হাইড্রোজেন দিই, তাহলে H2, আমি যদি H+H হবে, ঠিক আছে? তাহলে হাইড্রোজেন গ্যাস হচ্ছে যে একটা মৌলিক পদার্থ। হাইড্রোজেন গ্যাসটা আমরা বাংলা হাইড্রোজেন, আর হাইড্রোজেন আমরা পাই, ঠিক আছে? অক্সিজেন যদি আমরা ভাঙিয়ে লিখি, তাহলে আমরা অক্সিজেন ছাড়া অন্য কোনো উপাদান পাই না। যেরকম নাইট্রোজেন, নাইট্রোজেন কে ভাঙলে আমরা নাইট্রোজেন ছাড়া অন্য কোনো উপাদান পাই না। আরেকটা হচ্ছে স্বর্ণ। তো তোমাদের হচ্ছে যে এমসিকিউর মধ্যে আসতে পারে যে নিচের কোনটি মৌলিক পদার্থ। তো তুমি এমসিকিউর মধ্যে আমরা জানি যে পদার্থকে ভাঙলে ওই উপাদান ছাড়া অন্য কোনো উপাদান পাওয়া যায় না, এরকম হাইড্রোজেন, অক্সিজেন, নাইট্রোজেন এবং স্বর্ণ তোমার বইয়ের মধ্যে আছে। তো ওইরকম আঙ্গিকে অনেক মৌল আছে যেগুলাকে ভাঙলে অন্য কোনো উপাদান আমরা পাবো না, সেগুলো হচ্ছে মৌলিক পদার্থ। তো আমরা মৌলিক পদার্থ সম্পর্কে মোটামুটি জানতে পারলাম। এবং যৌগিক পদার্থ কি, দ্বিতীয় নাম্বার, খুবই ইম্পর্টেন্ট, পরীক্ষার মধ্যে আসে। যৌগিক পদার্থ ওই পদার্থ যে পদার্থকে ভাঙলে ওই উপাদান সহ অন্য আরো অনেক উপাদান পাওয়া যায়, ঠিক আছে? ওই উপাদান ছাড়াও আরো অনেক উপাদান পাওয়া যায়, সেগুলো হচ্ছে যৌগিক পদার্থ। যেমন হচ্ছে H2O, পানি। H2O পানি। তাহলে আমরা যদি এখানে এই H2O কে ভাঙিয়ে লিখি, তাহলে আমরা এখানে কয়টা, দুইটা হাইড্রোজেন পাবো, ঠিক আছে? যেরকম হচ্ছে মিথেন, একে যদি ভাঙিয়ে লিখি তাহলে কয়টা হাইড্রোজেন পাবো, চারটা। তো এখানের মধ্যে আমরা একটা জিনিস দেখলাম, যৌগিক পদার্থ হচ্ছে যে ওই সকল উপাদান যে উপাদানগুলোকে ভাঙলে ওই উপাদান সহ আরো অন্য অনেক উপাদান পাওয়া যায়, সেগুলো হচ্ছে যৌগিক। যেরকম H2O পানি হচ্ছে একটা যৌগিক, মিথেন গ্যাস হচ্ছে একটা যৌগিক, কার্বন ডাই অক্সাইড হচ্ছে একটা যৌগিক। তো এগুলোর অনুপাত পরীক্ষার মধ্যে আসে। যদি তোমার পরীক্ষার মধ্যে আসে যে H2O এর অনুপাত কত, এটা পরীক্ষায় প্রায় আসবে, ঠিক আছে? H2O এর অনুপাত কত, তাহলে হাইড্রোজেন পরমাণু আছে দুইটি, অনুপাত অক্সিজেন পরমাণু আছে এখানে একটি, তো 1 দিয়ে দিবা, 2:1। তাহলে আমরা মৌলিক পদার্থ এবং যৌগিক পদার্থ সম্পর্কে মোটামুটি ভালো একটা কনসেপ্ট বুঝতে পারলাম। পরীক্ষার মধ্যে যদি মৌলিক পদার্থ থেকে এবং যৌগিক পদার্থ থেকে এমসিকিউ আসে, আমরা সুন্দরভাবে দিতে পারবো। তো এখানে এবার আমাদের খুব মোস্ট ইম্পর্টেন্ট কথা হচ্ছে পরমাণু ও অণু। স্যার পরমাণু কি? পরমাণু হচ্ছে মৌলিক পদার্থের ক্ষুদ্র ক্ষুদ্র কণাকে সাধারণত পরমাণু বলে। মৌলিক পদার্থের ক্ষুদ্র ক্ষুদ্র কণাকে সাধারণত পরমাণু বলা হয়। যে একটা পদার্থকে যখন আমরা ভাঙবো, ভাঙতে যখন এটা অতি ক্ষুদ্র হয়ে যাবে, তখন এটাকে আমরা পরমাণু বলবো। তো মৌলিক পদার্থের ভিতরে তিনটা জিনিস থাকে, সেটা হচ্ছে যে প্রোটন, ইলেকট্রন, নিউট্রন। তো পরমাণু নিয়ে সর্বপ্রথম হচ্ছে যে আমাদের আহ মানে গ্রিক দার্শনিকরা সর্বপ্রথম হচ্ছে যে পরমাণু নিয়ে আলোচনা করেন। এর ভিতরে ডেমোক্রিটাস সর্বপ্রথম হচ্ছে পরমাণুর একটা নাম দেয়, সেটা হচ্ছে এটম। উনি বলেন যে পরমাণু হচ্ছে যে একটা মানে পদার্থ, যে এটাকে অবিভাজ্য, এটাকে আর ভাঙা যায় না, এটাকে আর সবসময় ভাঙানো যাবে না। তো উনি কোনো পরীক্ষা নিরীক্ষার মাধ্যম ছাড়াই সাধারণত এই তথ্যটা প্রদান করেছে। তো বিভিন্ন দার্শনিক এবং বিজ্ঞানী অ্যারিস্টটল, ওই সময়ে বিখ্যাত বিজ্ঞানী অ্যারিস্টটল এবং দার্শনিক ছিল। উনি সাধারণত ডেমোক্রিটাসের মতবাদটা পোষণ করে নেন নাই। উনি বলেছিলেন যে পদার্থ এবং পরমাণু সাধারণত হচ্ছে যে বায়ুর যে চারটি উপাদান আছে, বায়ু, পানি, আলো, বাতাস, এর সমন্বয়ে তৈরি। তো উনি ডেমোক্রিটাসের মতবাদটা গ্রহণযোগ্যতায় নেয় না। এরপর প্রায় 100 বছর পর 1803 সালে জন ডাল্টনে পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে দেখলাম পদার্থ হচ্ছে যে মানে এটাকে ভাঙানো যায়, এটাকে ভাঙাতে পারে আর কি। তো উনি ওই ডেমোক্রিটাসের সম্মানে সাধারণত পরমাণুর নাম দেয় এটম। তো আরো শত হাজার বছর পরে তোমার হচ্ছে যে এই জন ডাল্টন যখন পরীক্ষা নিরীক্ষা করছে, এর ভিতরে বিজ্ঞানীরা দেখতে পারলো যে পরমাণুকে ভাঙলে তিনটা জিনিস পাওয়া যায়, ক্ষুদ্র ক্ষুদ্র জিনিস। সেটা হচ্ছে যে কি,
ইলেকট্রন, প্রোটন, নিউট্রন। তো এর পরবর্তীতে আমাদের রাদারফোর্ড পরমাণু মডেল, বোর পরমাণু মডেল সম্পর্কে আমরা পরে ডিসকাস করব। এখানে আমরা পরমাণু নিয়ে সম্পূর্ণ ডিটেইলস তোমাদেরকে বলে দিলাম। তো পরমাণু হচ্ছে যে কি, মৌলিক পদার্থের ক্ষুদ্র ক্ষুদ্র কণাকে সাধারণত পরমাণু বলে। মানে পরমাণু হচ্ছে ছোট জিনিস, পরমাণু হচ্ছে ছোট জিনিস। তাহলে আমরা জানতে পারলাম। অণু হচ্ছে পরমাণুর দুই বা দুইয়ের অধিক পরমাণু রাসায়নিক বন্ধনে আবদ্ধ হয়ে যে সংখ্যা গঠন করা হয়, সাধারণত ওইটাকে কি বলা হয়, অণু বলা হয়। যেরকম হচ্ছে যে আমাদের আমাদের একটা জিনিস হচ্ছে যে ধরো কার্বন ডাই অক্সাইড, তারপর হচ্ছে H2O। তাহলে দেখো এখানে কার্বন হচ্ছে একটা পরমাণু, অক্সিজেন দুইটা পরমাণু মিলিয়ে হচ্ছে যে একটা অণু গঠন করছে। একটা কার্বন পরমাণু দুইটা অক্সিজেন পরমাণু মিলিয়ে একটা অণু গঠন করছে, ঠিক আছে। এবং H2O এখানের মধ্যে কি দুইটা হাইড্রোজেন পরমাণু আর একটা অক্সিজেন পরমাণু সমন্বয় হচ্ছে যে H2O পানির অণু গঠন করছে, ঠিক আছে। আবার এখানে অক্সিজেন, এখানে আমরা দুইটা মৌলিক পদার্থ, দুইটা অক্সিজেন, দুইটা পরমাণু সমন্বয় হচ্ছে একটা অক্সিজেন গঠিত হয়েছে। তো আমরা অণু এবং পরমাণু সম্পর্ক জানতে পারলাম। এবার হচ্ছে স্যার মৌলের প্রতীক। মৌলের প্রতীক হচ্ছে যে আমাদের যে বইয়ের মধ্যে যে 118টা মৌল আছে, মৌলের সংক্ষিপ্ত রূপকে সাধারণত মৌলের প্রতীক বলে। ইংরেজি নামে সংক্ষিপ্ত রূপকে বা ল্যাটিন ইংরেজি নামে সংক্ষিপ্ত রূপকে সাধারণত প্রতীক বলে। খুবই ইম্পর্টেন্ট, ক নম্বরে আসে এগুলো। প্রতীক কাকে বলে? ইংরেজি নামে সংক্ষিপ্ত রূপকে সাধারণত প্রতীক বলে। যেমন হাইড্রোজেনের সংক্ষিপ্ত রূপ হচ্ছে H, অক্সিজেনের সংক্ষিপ্ত রূপ হচ্ছে O, নাইট্রোজেনের সংক্ষিপ্ত রূপ হচ্ছে N, সালফারের সংক্ষিপ্ত রূপ হচ্ছে S। হ্যাঁ, আরো অনেক আছে। যাই হোক, এবার হচ্ছে খুবই ইম্পর্টেন্ট কিছু ল্যাটিন নাম যেগুলো তোমাদের পরীক্ষা আসবে। এখান থেকে একটা মার্ক আসবে, ঠিক আছে স্যার। এখান থেকে 1 মার্ক আসবে, যখন হয়তো ক নাম্বার আসবে, না এসকিউ তে আসবে, না এমসিকিউ তে আসবে, ধরে রাখবা। তো এখানে সোডিয়ামের ল্যাটিন নাম হচ্ছে নেট্রিয়াম, কপারের ল্যাটিন নাম হচ্ছে কাপ্রাম, ক্যালসিয়ামের ল্যাটিন নাম হচ্ছে ক্যালিয়াম, টিন এসএন এর ল্যাটিন নাম হচ্ছে স্টেনিয়াম, আর গোল্ড এর ল্যাটিন নাম হচ্ছে এরিয়াম, আর লেড ফিবি হচ্ছে লেড, এর ল্যাটিন নাম হচ্ছে ফ্লেমবাম, আয়রন ফিই এর ল্যাটিন নাম হচ্ছে প্যারিয়াম, ঠিক আছে। তো পরমাণু সাংগঠনিক কণা, আমরা পরমাণু জানি, পরমাণুর ভিতরে কয়টি কণা থাকে? 3টি কণা থাকে। কি কি? ইলেকট্রন, প্রোটন, নিউট্রন। তো ইলেকট্রনের যে মানগুলো খুবই ইম্পর্টেন্ট, পরীক্ষার মধ্যে আসে। ইলেকট্রনের আধান মনে রাখবা। ইলেকট্রনের আধান হচ্ছে -1.60 × 10⁻90 কুলম্ব, আর এর ভর হচ্ছে 9.11 × 10⁻28 গ্রাম ইলেকট্রনের ভর। আর আপেক্ষিক আধান হচ্ছে -1, আপেক্ষিক ভর হচ্ছে 0। তারপর হচ্ছে প্রোটন। প্রোটনের আধান হবে ধনাত্মক +1.60 × 10⁻90 কুলম্ব, ভর হচ্ছে 1.673 × 10⁻24 গ্রাম, আপেক্ষিক আধান হচ্ছে +1 আর আপেক্ষিক ভর হচ্ছে 0। তো নিউটনের ক্ষেত্রে নিউটনের আধান সবসময় 0 থাকে, ভর হচ্ছে 1.675 × 10⁻24 গ্রাম, আপেক্ষিক আধান হচ্ছে 0 আর আপেক্ষিক ভর হচ্ছে 1। তো লাস্ট এখানে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে পারমাণবিক সংখ্যা। স্যার পারমাণবিক সংখ্যা কি? পারমাণবিক সংখ্যা হচ্ছে যে একটা মৌলের ভিতরে নিউক্লিয়াসে যতগুলো প্রোটন সংখ্যা আছে, ওই প্রোটন সংখ্যাকে সাধারণত পারমাণবিক সংখ্যা বলে। একটা মৌলের ভিতরে বা পরমাণুর ভিতরে নিউক্লিয়াসের ভিতরে যে প্রোটন সংখ্যা থাকে ওইটাকে আমরা পারমাণবিক সংখ্যা। পারমাণবিক সংখ্যার কাজ কি স্যার? পারমাণবিক সংখ্যার মাধ্যমে আমরা একটা মৌলকে কি করতে পারি? আইডেন্টিফাই করতে পারি। পারমাণবিক সংখ্যা হচ্ছে একটা মৌলের আইডি নাম্বার। যেরকম আমি যদি 8 বলি 8 হচ্ছে অক্সিজেন, আমি যদি 9 বলি 9 হচ্ছে কি ক্লোরিন, আমি যদি 19 বলি 19 হচ্ছে ক্যালসিয়াম, আমি যদি 30 বলি 30 হচ্ছে জিঙ্ক। তাহলে পারমাণবিক সংখ্যার মাধ্যমে আমরা একটা মৌলকে কি করতে পারি? শনাক্ত করতে পারি, সেটা আইডি নাম্বারের মতো, ঠিক আছে। তো একটা পরমাণুর ভিতরে বা একটা নিউক্লিয়াসের ভিতরে যতগুলো প্রোটন সংখ্যা থাকে, এর বাইরে ঠিক সে পরিমাণ ইলেকট্রন সংখ্যা থাকে। তাহলে প্রোটন সংখ্যা এবং ইলেকট্রন সংখ্যাকে সাধারণত আমরা পারমাণবিক সংখ্যা বলতে পারি। একটা মৌলের মধ্যে পারমাণবিক সংখ্যা যদি 8টা থাকে, প্রোটন সংখ্যা 8টা, ইলেকট্রন সংখ্যা 8টা, ঠিক আছে। তো এখানে আমাদের পারমাণবিক সংখ্যা সম্পর্কে জানতে পারলাম। আর ভর সংখ্যার একটা সূত্র খুবই ইম্পর্টেন্ট, তোমরা মনে রাখবে, সেটা হচ্ছে যে প্রোটন সংখ্যা প্লাস নিউট্রন সংখ্যা। ভর সংখ্যা দিয়ে তোমাদের এমসিকিউ তে অঙ্ক আসতে পারে, হয়তো বলে দিতে পারে যে তোমার ক্যালসিয়ামের ভর সংখ্যা কত নির্ণয় করো, তোমার প্রোটনের সংখ্যা এবং নিউট্রন সংখ্যা দিয়ে দিবে, তোমরা প্রোটন এবং নিউট্রন যোগ করে ভর সংখ্যা বের করে নিতে পারবে। তো প্রিয় শিক্ষার্থীরা,
এই টপিকগুলো বলছি, এই টপিকগুলো খুবই ইম্পর্টেন্ট। ধাপে ধাপে আরো অনেক টপিক এই অধ্যায়ে সবগুলো টপিক স্যারে বলে দেবো, এবং হচ্ছে তোমরা পরীক্ষার মধ্যে চূড়ান্ত একটা প্রিপারেশন নিতে পারবা এই অধ্যায় থেকে, কোন কোন টপিকগুলো পড়তে হবে, কোন জিনিসগুলো ভালো করে পড়লে তোমার পরীক্ষার মধ্যে তুমি লিখতে পারবা। ঠিক আছে? তো তোমরা ক্লাসটা কন্টিনিউ এবং বড় ফর্মুলা সেটা তোমাদের 4টা মার্ক আসবে গ নাম্বারে। ধরে রাখো এখান থেকে প্রশ্ন করা হবে রাদারফোর্ড ফার্মার মডেল আর বোর ফার্মার মডেল থেকে। তো রাদারফোর্ড ফার্মার মডেল সম্পর্কে আমরা জাস্ট একটু দূর আলোচনা করি। আমি আজকে রাদারফোর্ড ফার্মার মডেল সম্পর্কে যা যা বলবো তাহলে তুমি স্মরণ করে মনোযোগ সহকারে সম্পূর্ণ কথাগুলো শোনো, তাহলে তুমি পরীক্ষার মধ্যে আমার মতো করে লিখলে তুমি নাম্বার পাবা। ঠিক আছে? তো রাদারফোর্ড ফার্মার মডেল 1911 খ্রিস্টাব্দে উনি আবিষ্কার করেন। উনি বলেন যে ফরমানের ভিতরে একটি কেন্দ্র আছে, এই কেন্দ্রটির নাম হচ্ছে কি স্যার? এই কেন্দ্রটির নাম হচ্ছে নিউক্লিয়াস। ঠিক আছে? ফরমানের ভিতরে একটি কেন্দ্র আছে, কেন্দ্রটির নাম হচ্ছে নিউক্লিয়াস। এই নিউক্লিয়াসের ভিতরে প্রোটন এবং হচ্ছে নিউট্রন থাকে। নিউক্লিয়াসের ভিতরে প্রোটন এবং নিউট্রন থাকে। নিউক্লিয়াসের বাইরে অধিকাংশ জায়গা হচ্ছে ফাঁকা। নিউক্লিয়াসের বাইরে অধিকাংশ জায়গা কি থাকে? ফাঁকা থাকে। এবং হচ্ছে নিউক্লিয়াসের কক্ষপথে, এই যে এটার কক্ষপথ বলে, নিউক্লিয়াসের কক্ষপথে ইলেকট্রন গুলা থাকে। এবং আরেক কথা বলছে যে নিউক্লিয়াসের ভিতরে প্রোটন হচ্ছে ধনাত্মক চার্জ বিশিষ্ট আর ইলেকট্রন হচ্ছে ঋণাত্মক চার্জ বিশিষ্ট। তো প্রোটন ধনাত্মক আর ইলেকট্রন ঋণাত্মক থাকার কারণে তাদের ভিতরে একটা আকর্ষণ বল কাজ করে। এই আকর্ষণ বল থাকার কারণে তারা এই নিউক্লিয়াসকে কেন্দ্র করে বা প্রোটনের যে একটা আকর্ষণ, ইলেকট্রনের যে আকর্ষণ, এই আকর্ষণের কেন্দ্রমুখী বলের কারণে ইলেকট্রন গুলা ঘুরতে থাকে নিউক্লিয়াসকে কেন্দ্র করে। যেমন হচ্ছে যে উনি বলছে যে এই আমাদের যে সৌরজগৎ আছে, সূর্যকে কেন্দ্র করে আমাদের যে 8টা গ্রহ আছে, বুধ, তারপরে পৃথিবী, বৃহস্পতি, নেপচুন, যে গ্রহগুলো আছে, এই গ্রহগুলো যেমন সূর্যকে কেন্দ্র করে তার নিজ কক্ষপথে ঘুরতে থাকে, ঠিক তেমনি ভাবে এই নিউক্লিয়াসকে কেন্দ্র করে এই কক্ষপথে ইলেকট্রন গুলো ঘুরতে থাকে। ঠিক আছে? তো সৌরজগতের সাথে রাদারফোর্ড ফার্মার মডেল তুলনা করার কারণে সেটাকে সৌর মডেল বলে। তো এখানে উনি এই মডেলগুলা ব্যাখ্যা করছে, এই ধারণাগুলা দিয়েছে। তো এর ভিতরে উনি অনেকগুলা ভুল কাজ করছে। ভুলগুলো মানুষ মাত্রই ভুল, মানুষের ভুল হতে পারে। ঠিক আছে? তো ওনার ভুল কাজটা হচ্ছে যে উনি বলছে যে নিউক্লিয়াসকে কেন্দ্র করে ইলেকট্রন গুলা কক্ষপথে ঘুরতে থাকে। বাট কিভাবে ঘুরবে স্যার? এখানে নির্দিষ্ট করে কিভাবে ঘুরার কোনো ক্যাপাবিলিটি নেই। দেখো এই কক্ষপথকে ভেঙে এই কক্ষপথকে ভেঙে এই কক্ষপথকে ভেঙে এই কক্ষপথ ভেঙে কি ইলেকট্রন গুলা ঘুরতে পারবো? তো উনি ইলেকট্রন কিভাবে ঘুরবে তার সুনির্দিষ্ট কোনো ব্যাখ্যা দিতে পারেন, এবং একটা অরবিটের মধ্যে বা একটা কক্ষপথে কয়টি ইলেকট্রন থাকবে তারও কোনো নির্দিষ্ট ব্যাখ্যা দিতে পারেন। আরেকটা কথা হচ্ছে যে আমাদের এই সৃষ্টি জগৎ, আমাদের স্রষ্টা যে সৃষ্টি করেছে, তো আমাদের গ্রহ এবং নক্ষত্র, ঠিক আছে, সূর্যের ভিতরে কোনো আধান নাই, আধানবিহীন তারা, কোনো চার্জ নাই। মহাকর্ষ বলের কারণে তারা হচ্ছে যে নিজ কক্ষপথে নিজভাবে ঘুরতে থাকে। বাট এখানে একটা কথা হচ্ছে যে প্রোটন ধনাত্মক আর ইলেকট্রন ঋণাত্মক। প্রোটন ধনাত্মক ঋণাত্মক থাকার কারণে হচ্ছে যে তাদের মধ্যে একটা আকর্ষণ বল কাজ করে, কিন্তু আমাদের যে নক্ষত্র এবং গ্রহ আছে, মহাকর্ষ বলের কারণে তাদের ভিতরে দুইটি বলের আকর্ষণ করে। তো ম্যাক্সওয়েল বলছে যে তো নিউক্লিয়াসের মধ্যে যে প্রোটন থাকে, এই প্রোটনরা ইলেকট্রনকে কি করে? নিজের দিকে আকৃষ্ট করে, টানতে থাকে। তো ইলেকট্রন গুলো ঘুরতে 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 একটা সময় ক্রমাগত শক্তি হারিয়ে নিউক্লিয়াসের উপর পতিত এবং পরমাণুটা বিলুপ্ত হয়ে যায়। তো রাদারফোর্ড পরমাণু মডেল সৌরজগতের সাথে তুলনা করেও একটা কি করছে? অনেক বড় ভুল কাজ করছে। তো ওনার ভুলগুলো আমরা বুঝতে পারলাম। তো 1911 সালে উনি এই রাদারফোর্ড পরমাণু মডেল ব্যাখ্যা দেওয়ার পরবর্তী দিয়া আরো 2 বছর পরে 1913 সালে নিলস বোর পরমাণু মডেল নিয়ে আলোচনা করেন, এবং হচ্ছে উনি সুনির্দিষ্ট কিছু ব্যাখ্যা প্রদান করেন। এর মধ্যে অনেক সাফল্য আছে এবং সীমাবদ্ধতা আছে। তো আমরা এখানে সাফল্য এবং সীমাবদ্ধতা গুলো শেখার চেষ্টা করব। আর বোর পরমাণু মডেলে কি বলছে? উনি বলছে দেখো রাদারফোর্ড পরমাণু মডেল কিভাবে ইলেকট্রন গুলো পরিবহন করবে এসব কোনো সুনির্দিষ্ট ব্যাখ্যা দিতে পারেনি, কিন্তু বোর পরমাণু মডেল বলছে যে বৃত্তাকার পথে ঘুরবে। ইলেকট্রন গুলো কি পথে ঘুরবে? বৃত্তাকার পথে ঘুরবে। এবং প্রত্যেকটা কক্ষপথের একটা করে নাম, যেটার নাম দিয়েছে কেশের, প্রথমটার নাম
এটার নাম এল শেল, এটার নাম এম শেল, এটার নাম হচ্ছে কে এল এম, এটার নাম হচ্ছে এন শেল। তো আমাদের 60টা কক্ষপথের মধ্যে কয়টা করে ইলেকট্রন থাকবে সেটারও সুনির্দিষ্ট ব্যাখ্যা দিয়ে দিছে। উনি বলছে প্রথমটার মধ্যে 2টি, তারপর 8টি, তারপর হচ্ছে তোমার 18টি, তারপর হচ্ছে তোমার 32টি। ঠিক আছে, তো এখানে আমরা বড় পরমাণু মডেল সম্পর্কে জানলাম, এবং হচ্ছে যে উনি এটার কৌণিক ভরবেগ সম্পর্কে আমাদেরকে বলছেন যে কৌণিক ভরবেগ কিভাবে বের করতে পারবো আমরা। কৌণিক ভরবেগ হচ্ছে যে এম বি আর এনএস বাই 2 পাই, এনএস বাই 2 পাই। এই বড় পরমাণুর কৌণিক ভরবেগের অঙ্ক দাদি 100% তোমার পরীক্ষা আসবে, 100%। এই সূত্রটা দিয়ে খুব ইম্পর্টেন্ট, এই সূত্র দিয়ে তোমার 3 নাম্বার আসবে। আর এইটা তোমার ঘ নাম্বার, 4 মার্কের জন্য এটা রাদারফোর্ড পরমাণু মডেল, বড় পরমাণু মডেলের মধ্যে তুলনা করতে বলবে। ঠিক আছে, আর কৌণিক ভরবেগ দিয়ে ঘ নাম্বার একটা অঙ্ক আসবে, সেটা হচ্ছে এমবিআর হচ্ছে কৌণিক ভরবেগ, এন হচ্ছে প্রধান কোয়ান্টাম সংখ্যা কত নাম্বার আছে, এস হচ্ছে প্লাঙ্কের ধ্রুবক, প্লাঙ্কের ধ্রুবক মনে রাখবা 6.626 into 10⁻34 মিটার স্কয়ার কেজি পার সেকেন্ড প্লাঙ্কের ধ্রুবক। আর এস হচ্ছে তোমার ফাই হচ্ছে তোমার 3.1416। আর আমাদের আমরা ইলেকট্রনের ভর জানি 9.11 into 10⁻31 কেজি। আশা করি সেক্ষেত্রে তোমরা রাদারফোর্ড পরমাণু মডেল এবং বোর পরমাণু মডেল সম্পর্কে মোটামুটি জানতে পেরেছো।